প্রেক্ষাপটে বিনিয়োগটা আমরা কোথায় করতে পারি? কারণ আমরা সবাই যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে যদি জায়গা জমি কিনি, আমাদের পিতৃপুরুষরা বলে গেছে যে জমির দাম কোনোদিন কমে না, মানে জমি কোনোদিন ঠকায় না। যেটা শুনতে শুনতে আমরাও বড়লোক কিন্তু হইছি, যে আপনি যাই কিছু করেন অবশ্যই জায়গা জমি কিনবেন, আর এটাই বাস্তবতা। দেখেন যে আপনার আশেপাশে ডাক্তার, ইঞ্জিনিয়ার যত বড়ই হোক, দিন শেষে একটা ফ্ল্যাট জমি কিনবেই কিনবে। মানে আপনি জীবনে যাই কিছু করেন, দিন শেষে আইসা মাটির মধ্যে যে একটা মাটি আমাকে কিনতে হবে। এখন কথা হচ্ছে যে আসলে মাটি আমরা কিনবো কিনা, মাটি আমাদের বেনিফিট দেয় কিনা, অথবা মাটি কিনলে কি সমস্যা, না কিনলে কি সমস্যা, তো সেটা একটু আলোচনা করার চেষ্টা করি আমরা। আর বিনিয়োগটা কোথায় করতে পারবো, ঝুঁকি কোথায় কম কোথায় বেশি। তাহলে এক নম্বরে আমরা মনে রাখবো, আমরা সঞ্চয়টা করতেছি না, সঞ্চয়টা শুধু আমাদের ইমার্জেন্সি ফান্ডের মধ্যেই থাকবে, বাকি টাকাটা আপনি বিনিয়োগ করবেন। কারণ একটাই, যেটা আমরা বলছি যে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, আর পাশাপাশি যেহেতু বর্তমান সারা বিশ্বটাই ডলারের মধ্যে চলে, টাকার বিপরীতে ডলারের যে অধঃপতন বা আমাদের টাকার যে নিম্নমান, এটা প্রায় আমরা গত ক্লাসে দেখিয়েছি 3.5% বছরে। তার মানে 8%-এর সাথে যদি আপনি আরো 3.5% যদি যুক্ত করেন, মোটামুটি প্রায় 11.5% করে প্রতি বছরে আমরা কি হচ্ছে পিছিয়ে যাচ্ছি। তার মানে আপনার বিনিয়োগটা এমন হইতে হবে, এই 11.5%-কে যদি বিট করতে পারে, তাহলে আপনি কি আছেন, যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় আছেন। মানে 1 লাখ টাকার মালিক থাকলে যদি 11.5% করে বছরে ইনকাম করতে পারেন, তাহলে আপনি 1 লাখ টাকারই মালিক আছেন। আর যদি না করতে পারেন তাইলে আপনি গরিব হচ্ছেন। তো ওই জন্য দেখবেন যে পত্রিকা দিচ্ছে যে বাংলাদেশের এত মানুষ আরো অত হতদরিদ্র হয়েছে। এটা কিসের দোষ? এটা হচ্ছে গভর্নমেন্টের দোষ, সারা বিশ্বের দোষ। কারণ সব দেশে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8% না, কিছু দেশ আছে 2%, কিছু আছে 3%, কোথাও আছে 4%, বাংলাদেশেই সবচেয়ে বেশি। আর কিছু দেশের মুদ্রা ডলারের সাথে মোটামুটি অতটা অধঃপতন ঘটে না, তো বাংলাদেশে প্রায় 3.5%। তো দিন শেষে যেটাই হোক যে ভাই, আমাদের তো এখানে কোনো হাত নাই, সরকার আসবে সরকার যাবে, তো আমি তো আমার অবস্থাটা অন্তত ধরে রাখতে চাই। তো আসেন তাইলে ধরে রাখতে চাইলে আমরা কিছু বিনিয়োগটা করি। এক নম্বর হচ্ছে যারা প্রবাসী আছেন, এদের হচ্ছে যে আপনি এই যে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড বলে একটা বন্ড আছে, এটাতে আপনি নিশ্চিত নিরাপদ বিনিয়োগ করে রাখতে পারেন। সরকার অন অ্যাভারেজ যদি আমরা দেখি 15 লাখ টাকা পর্যন্ত 12% হিসাবে দিচ্ছে। তাহলে 11.5%-এ ছিল কি আপনার, তাহলে মোটামুটি 0.5% আপনি উন্নতি করতেছেন। তার মানে এটা আপনার একটা পজিটিভ দিক আমরা বলতে পারি এখনকার প্রেক্ষাপটে। যারা বাংলাদেশে আছেন তারা চাইলে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। বলবেন যে ভাই কোথা থেকে ক্রয় করব, ওগুলা সিম্পল জিনিস, কোনো ব্যাপার না। যদি আপনার বিনিয়োগ করার ইচ্ছা থাকে, যে কোনো ব্যাংকে যোগাযোগ করলে তারা আপনারা বলে দিবে যে ভাই কিভাবে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা যায়। এটা ছাড়া আপনি চাইলে সঞ্চয়পত্র কিনতে পারেন। এটা ছাড়া আপনার যদি মন চায় যে ফিক্সড ডিপোজিট, এই ডিপোজিট ব্যাংকে ডিপোজিট না, কারণ ব্যাংকে ম্যাক্সিমাম 8%-এর উপরে ভালো ব্যাংক কিন্তু দেয় না। ওই যেগুলো দেউলিয়া হয়ে যাবে, যেমন ধরেন যে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংকের মতো, ওরা হয়তো আপনারা 10-12% অফার করবে। একটা জিনিস মনে রাখবেন, যেই ব্যাংক ভালো স্থিতিশীল, এরা জীবনেও আপনারা বর্তমান প্রেক্ষাপটে 8%-এর উপরে দিবে না। যারাই 10% বা 12% দিচ্ছে, এদের আমানত নাই, এরা আমানত কালেক্ট করার জন্য আপনাদের সুদের হারটা একটু বেশি দিচ্ছে। তো ওই সমস্ত ব্যাংকে টাকা রাখলে দেউলিয়া হবেই হবে, না হলে টাকা পাবেন না। তো ওই জন্য ওই লোভে কোনো ব্যাংক যদি বলে আমি 12% দিচ্ছি, না যাওয়াটাই বেস্ট। কারণ যে ব্যাংকের আমানত আছে সে জীবনেও আপনারা 12% দিবে না, যার নাই সে আমানত সংগ্রহ করার জন্য যাচ্ছে। তো এইটার মধ্যে আপনি যেটা করতে পারেন, কিছু ব্যাংক তারা যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার ডিবেঞ্চার ইস্যু করে, সেখানে প্রায় তারা 13%, 14% দিয়ে তারা টাকাটা নেয়। তো আপনি চাইলে সেগুলা থেকে ইনভেস্ট করতে পারেন। এটা ওই এককালীন দিতে হবে, ওই জন্য আমরা এখানে রেখেছি যে এফডির মতোই। তার মানে আপনি ওই ব্যাংক থেকে এফডি না করে, ব্যাংক যখন বাইরে থেকে সে 13%, 14%-এ টাকা সংগ্রহ করতেছে ডিবেঞ্চার ইস্যু করে, আপনি সেটা নিতে পারেন। এইগুলা হচ্ছে একটা নিরাপদ, এখানে কোনো আপনার টেনশন নাই যে টাকা আপনার দেউলিয়া হয়ে যাবে, কম হয়ে যাবে। এইটা হচ্ছে যে এইভাবে আপনি কিছুটা করতে পারেন, যারা ঝুঁকি নিতে চান না, সিম্পল জীবনযাপন করতে চান। এখন আসি যে না, আপনার মনে হচ্ছে না অবশ্যই জীবনে কিছু করতে হবে, শুধু বেঁচে থাকলে তো হবে না, একটু মাঝারি আমি ঝুঁকি নিব। তাইলে আপনি কি করতে পারেন, জায়গা জমি কিনতে পারেন।
জমি কিনতে পারেন। বিশেষত বলি যে আমরা বাণিজ্যিক জমি কিনলে আপনার লাভটা বেশি, অথবা চাইলে যদি ভালো কৃষি জমি পাওয়া যায় যেটাতে ভবিষ্যতে যেখানে আশেপাশে রাস্তা আছে ওই রকম আপনি কৃষি জমি নিতে পারেন, অথবা আপনি ফ্ল্যাটের ব্যবসা করতে পারেন। তবে এইটাও অনেক ক্ষেত্রে রিস্কি হয়ে যায়, যখন আপনার মালিকানা ডিফেক্ট থাকে বা আপনার টাকা দরকার তখন আপনি গ্রাহক পাচ্ছেন না। যেমন ধরেন যে আপনি বলতেছেন আপনার এই 10 শতক জমির দাম 10 কোটি টাকা, এখন বাজারে বলতেছে 5 কোটি দিয়েও কেউ নিচ্ছে না। আপনার জমিতে কোনো ডিফেক্ট নাই, কোনো কিছু নাই, কিন্তু গ্রাহক নাই, তো আপনার এই এত টাকারও কোনো দাম নাই। আপনি বলতে পারেন যে আমার 10 কোটি টাকার সম্পত্তি, আজকে আপনি বলেন বিক্রি করবেন, 6 মাস অপেক্ষা করতে হবে, কিছু করার নাই, গ্রাহক থাকবে না। তো এই জন্য বলবেন যে ভাই আমি কি নিব না। তো অবশ্যই আপনি নিবেন কখন, যখন আপনার টাকা পয়সা হিউজ থাকবে। আমরা বলি যে রিয়েল এস্টেট ব্যবসা তাদের জন্যই যাদের টাকা রাখার জায়গা নেই, অসংখ্য টাকা আছে, তাদের জন্য এটা। আপনি 10 দিন কেন, আপনার 10 বছর পরে থাক, আপনার টেনশন নেই, তাদের জন্য। যেখানে আপনার 6 মাস পরে, 1 বছর পরে টাকা লাগবে, আপনি বিক্রি করতে যাবেন, গ্রাহক নাই, কম দামে বিক্রি করতেই হবে, কিছু করার নেই আপনার। এরপরে মিউচুয়াল ফান্ড বলে কিছু ফান্ড আছে। তো মিউচুয়াল ফান্ড যদি আমরা একটা কথা বলি, নর্মালি শেয়ার বাজারে আপনি যদি একটু ঝুঁকি না নিতে চান, কোনটা ভালো কোনটা খারাপ আপনি কিভাবে বিনিয়োগ করবেন। তো বাংলাদেশে পাইকারি হারে, এই যে আওয়ামী লীগের আমলে পাইকারি হারে অসংখ্য, মানে একদম রহিম করিম যদু মধু সবাই মিলে মিউচুয়াল ফান্ড খুলে মানুষের টাকা কিন্তু মেরে দিছে। তারপরেও কিছু মোটামুটি প্রায় 10টার মতো ভালো মিউচুয়াল ফান্ড আছে। এগুলোতে যেটা হয়, যেমন ধরেন যে আপনারা 10 জনে টাকা দিলেন, একজন ব্যক্তি যে ভালো কিছু জানে সে আপনার ওই বাৎসরিক একটা সেখান থেকে ফি কেটে নিবে, কেটে ভালো জায়গায় সে বিনিয়োগ করবে, কিছু শেয়ার বাজারে, কিছু ডিবেঞ্চারে, কিছু কল মানিতে, মানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন টাকা দরকার তারা প্রায় 14, 15, 16% করে তারা সুদ দিয়ে টাকাগুলো কিন্তু নেয়। আর কিছু টাকা তারা শেয়ার বাজারে লাগায়। তো এই জন্য কিছু মিউচুয়াল ফান্ড আছে যেখান থেকে আপনি মোটামুটি প্রায় 14, 15%ও বাৎসরিক একটা পাইতে পারেন। আরেকটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে মাঝারি ঝুঁকির আরেকটা যেটা হচ্ছে যে অনেকেই যেটা করতে পারেন, আপনার টাকা পয়সা থাকলে আপনি জমি কিনে সেগুলোকে ফ্লট আকারে সাজিয়ে বিক্রি করতে পারেন। তো এটা তো একটা ঝুঁকি যেটা থাকে সেটা হচ্ছে যে মাঝে মধ্যে বিক্রি হয় না, অনেক দিন অপেক্ষা করতে হয়। এখন আপনার টাকা যখন দরকার হবে বিক্রি না হলে তো আপনার কোনো লাভ নাই। তো অনেকেই আছে যেটা করে, তারা ব্যাংক থেকে লোন নিয়ে এই ফ্লটের ব্যবসা করে। তো তারা চিন্তা করে যে আজকে আমি 1 কোটি টাকা দিয়ে কিনলাম, 6 মাসে বিক্রি করে দেবো 1.5 কোটি। এখন 6 মাসের জায়গায় 6 বছর আটকে যায়, কিন্তু ব্যাংক থেকে লোন তো ব্যাংক তো প্রতি বছরই চায়। তখন দিন শেষে যে লাভ হয় ব্যাংকের সুদ দিতে গিয়ে জিরো। তো এই জন্য জায়গা জমির ব্যবসা তারাই করবেন যাদের টাকা আছে, যেখানে আপনার কোনো টাকার টেনশন নাই, লোন নিতে হয় না, আপনার জন্য পারফেক্ট, কোনো সমস্যা নাই। আর এটাও ঠিক যে টাকা পয়সা আপনারে ঠকায় না, কিন্তু আপনারে কোনো দিন বড় লোকও বানায় না। কেমন? ধরেন যে আপনি আজকে 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনলেন, বা 2020 সালে কিনছেন, আজকে যদি এটা আপনি 15 লাখ টাকা বিক্রি করেন, আপনি বলবেন যে ভাই আমি মোটামুটি 5 বছরে কি করছি, আমি 5 লাখ টাকা লাভ করছি, 10 লাখ টাকা বিনিয়োগ করছি, এখন 15 লাখ টাকা নিয়ে আমি বের হইছি। তো কথা সত্য আপনি লাভ করছেন, কিন্তু যখন আপনি এটা পার্সেন্টেজ ওয়াইজ যাবেন, এটা ছাড়া এইটার পিছু আরো এডিশনাল খরচাপাতি আছে, রেজিস্ট্রেশন খরচ আছে, নানা প্রকার খরচাপাতি আছে, উৎস কর আছে, নানা প্রকার ঝামেলা আছে, সবকিছু ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে যে কত পার্সেন্ট লাভ হইল। তার মানে 10% হিসাব যদি আপনি করেন 10 লাখ টাকায় 5 বছরে আপনার লাভ হইল কিনা। যদি লাভ হয়, ওই রকম জায়গা যদি আপনি চুজ করতে পারেন আপনার জন্য পারফেক্ট। কিন্তু আপনার সিলেকশন যদি সমস্যা হয় তাহলে আপনার কিন্তু লাভ নাই, যদিও আপনি 10টা এই 15তে বিক্রি করছেন। তো এই জন্য আমরা যেটা বলবো যে আপনি শুধু জমি কিনলে লাভ হয় এই ধারণা একদম সম্পূর্ণ বোগাস কথা। জমি কিনলে বর্তমানে বাংলাদেশে লস হয়। কারণ কি, দেখেন যে আপনি 1 লাখ টাকা জমির বিপরীতে লিগালি জমি কিনতে গেলে প্রায় আপনার 12 থেকে 13 হাজার টাকা প্রতি লাখে খরচ আছে, রেজিস্ট্রেশন কস্ট। 1 কোটি টাকার জমিতে প্রায় 12 লাখ টাকা খরচ আছে। তাহলে আপনি চিন্তা করেন, 1 কোটি টাকা 12% হিসাবে 12 লাখ হইতো, আপনি তো 12 লাখ তো অ্যাডভান্সে খরচ করে ফেললেন। তার মানে 1 বছরে 1.5 বছরে আপনি এটা এতটা বিক্রি করতে পারবেন না। তো কিছু অবশ্যই পারবেন, যদি আপনার পজিশন ভালো হয়, ভালো জায়গায় নিতে পারেন, কম দামে নিতে পারেন, তাহলে অবশ্যই লাভ করবেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু আলোচনাটা করতেছি যে আপনি আর্থিকভাবেই এখনো সচ্ছল না, তাই আপনাকে কি করা যাবে না, ওই রকম জায়গা বিনিয়োগ করা যাবে না যেখানে আপনার
কস্টটা বেশি হচ্ছে। এখন কিছু করার নাই। তো সেটার মধ্যেও কিছু টেকনিক আছে। যারা এরকম ব্যবসা করে তারা রেজিস্ট্রেশন করে না, তারা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রাখে, যেখানে মাত্র 10,000 টাকা খরচ হয়। তাহলে আপনি 12 লাখ টাকার জায়গায় 10,000 টাকা খরচে আপনি নিতে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নিয়ে নিলেন। তো এই বিষয়টা আপনার একটু নলেজ দরকার হবে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা টিকবে কিনা, কতদিন টিকবে, কখন বিক্রি করতে হবে। তো এইটা যারা জানেন তারা লাভ করবেন, কিন্তু যিনি জানেন না, যিনি চিন্তা করেন আমার নামে রেজিস্ট্রেশন করব, করে আমি পরে বিক্রি করব, আপনি তো 12 লাখ টাকা লস দিয়ে বসে আছেন প্রথম দিন, আপনি লাভ করবেন কি? লাভ কে করবে? একই জমি ওই যে পাওয়ার অফ অ্যাটর্নিটা নিল, যে একটু জানলো বিক্রি করে দিল, সে লাভ করবে। তো এই জন্য একই কাজ আপনি করলে লস হচ্ছে, আরেকজন করলে লাভ হয়। কারণ হচ্ছে এই বিনিয়োগের মধ্যেও নানা প্রকার টেকনিক আছে। যেমন আমরা একটা উদাহরণ দেই, ধরেন যে আপনি 80 টাকায় জিনিস কিনে 100 টাকা বিক্রি করেন, মানে 20 টাকা লাভ করেন। আমি 20 টাকায় জিনিস কিনি, 40 টাকা বিক্রি করি, আমিও 20 টাকা লাভ করি। সাধারণ দৃষ্টিতে দুইজনের লাভের পরিমাণ সমান, এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু যখন আপনি ফাইন্যান্সের ভাষায় যাবেন, আপনি 80 টাকা দিয়ে কিনে 100 টাকা বিক্রি করছেন, মানে আপনার কস্ট অফ ক্যাপিটালটা বেশি লাগতেছে, আপনি মাত্র 25% লাভ করতেছেন। আর যখন আমি 20 টাকা দিয়ে কিনে 40 টাকা বিক্রি করতেছি, আমি যখনও 20 টাকা লাভ করতেছি, আমি 100% লাভ করতেছি। তাহলে একই কাজ, আপনারও 20 টাকা লাভ, আমারও 20 টাকা লাভ। আমার পার্সেন্টেজ 100%, আপনার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 25%। এখন এইটা যারা বুঝবেন তারাই যে কোনো ব্যবসা করেন, বিনিয়োগ করেন, আপনি সফল হবেন। তাই ফ্ল্যাট শুধু লাভের পরিমাণ দেখে লাভ নাই, আপনাকে দেখতে হবে কত পার্সেন্ট আপনার লাভ পাচ্ছেন। তাহলে আজকের পর থেকে আপনি যে ব্যবসায় বিনিয়োগ করেন, যেটাই করেন, আপনি চিন্তা করবেন যে পার্সেন্টেজ কত হিসাবে আপনি লাভ করতেছেন। মানে আপনি কত টাকা বিনিয়োগ করছেন, আপনার ক্যাপিটাল কত, তার বিপরীতে কত পার্সেন্ট আসতেছে। কত টাকা আসলো সেটা দেখার বিষয় না। যেমন আপনারও 20 টাকা লাভ হয়েছে, আমারও 20 টাকা লাভ হয়েছে, আপনার 25% হয়েছে, আমার 100% হয়েছে। তো এই ধারণাটা আপনি তখন বুঝতে পারবেন কখন, যখন আমরা বলি যে আমরা লেভারেজ ব্যবহার করবেন, আপনি শেয়ার বাজারে মার্জিন ব্যবহার করবেন। তো এই থিঙ্কিংটা আপনি কোথায় পাবেন? তো যারা হয়তো ফাইন্যান্সে পড়াশোনা করছে তারা পাবে, না হলে তো আপনার পক্ষে পাওয়া সম্ভব না। আর একটা কথা হইছে যে বাই ডিফল্ট যদি আপনি কারোর সাথে ভালো পার্টনার পান, সে যখন আপনার একবার বুঝাইলো, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমি যে ইনকামটা করতেছি, যদিও 20 টাকা করি, সেও 20 টাকা করে, কিন্তু সে আমার চাইতে প্রায় 75% বেশি লাভ করতেছে। তো এই ধারণাটা আমাদেরকে নিতে হবে। এরপরে যদি আমরা চলে আসি, যেখানে আপনি ঝুঁকি নিতে চান, জীবনে শুরু হয়েছে 25-30 বছর বয়স, তাহলে অবশ্যই আপনি নিজস্ব যে কোনো ব্যবসা করেন। যদি ব্যবসাটা আপনার কাজে লাগে তাহলে আপনার জীবন চেঞ্জ হয়ে গেল। আর ব্যবসায় লস খাইলে আপনি কিছু করার নাই, এটাতে ঝুঁকি আছে, ব্যবসাতে অবশ্যই ঝুঁকি আছে। ব্যবসা চলবে কিনা, কতদিন চলবে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে ধরেন আমরা একটা ট্রেড লাইসেন্স খুলেই বলি যে আমরা ব্যবসায়ী। ট্রেড লাইসেন্স খুললেন, একটা দোকান দিলেন, মুদি দোকান, রড সিমেন্টের দোকান, আপনি নামের সামনে লাগাইলেন ব্যবসায়ী। আপনি তো ব্যবসায়ী না, আপনি হচ্ছেন কর্মচারী। 9টায় দোকানে না গেলে আপনার পেটে ভাত আসবে না, রাত 8টা পর্যন্ত দোকান করতে হবে। এটা ব্যবসা না। ব্যবসা হবে সেটা যেখানে আপনি না গেলেও চলবে। তাইলে আপনি যেখানে দোকান খুলে বসতেছেন, দোকান খোলা মানে আপনি সেই লেবারের ক্যাটাগরির মধ্যেই পড়লেন, যেখানে আপনি না গেলে দোকান চলে না। তাহলে নিজস্ব ব্যবসা আপনি করেন, কিন্তু ওই অটোমেশনে নিয়ে আসতে হবে যেখানে আপনি না থাকলেও ব্যবসা চলবে।